ইরানে আবারও হামলার ফাঁদ পাচ্ছে ইসরায়েল। পাবে কি যুক্তরাষ্ট্রের অনুমতি? ছেড়ে কথা বলবে না ইরান, ভয়ঙ্কর পরিণতির হুমকি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। নিন্দা এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের। ধীরে ধীরে বসবাসের যোগ্যতা হারাচ্ছে পৃথিবী। তবে কি পাপের শাস্তি পাচ্ছে মানুষ? কি বলছে গবেষণা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হয়নি, বরং রূপ বদলেছে। গোপনে দ্বিতীয় দফা হামলার ছক কষছে ইসরায়েল। জুনের সংঘাতে তেহরানের সামরিক নেতৃত্বকে টার্গেট করে সফল হওয়ায় ইসরায়েলের নতুন আত্মবিশ্বাস এসেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি ঘোষণা দিয়েছেন তারা থামবে না। এদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে আবার হামলা হলে এবার জবাব আরও ভয়ঙ্কর হবে। মধ্যপ্রাচ্য কি আবার বড় ধরনের যুদ্ধ আসছে? যুক্তরাষ্ট্র কি এবারও অনুমতি দেবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানে হামলা চালিয়ে ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার পরবর্তী সুযোগ খুঁজছে ইসরায়েল। গত জুন মাসে দুই দেশের মধ্যকার 12 দিনের সংঘাত শেষ হয় যুদ্ধবিরতির মাধ্যমে, কিন্তু থেমে নেই তেল আবিবের ষড়যন্ত্র। ব্রেক চাপতে রাজি নন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আসল মতলব সিরিয়া ও লেবাননের মতো ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়া। প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েল এখন গোপনে দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা করছে, যার লক্ষ্য হবে তেহরানকে গোড়া থেকে ধসিয়ে দেয়া। ইরানে হামলার জন্য এবার ইসরায়েল কি খুঁজছে নতুন কোনো অজুহাত? ইসরায়েলের আগ্রাসনে এরই মধ্যে ইরানের প্রথম সারির গুরুত্বপূর্ণ কয়েকজন জেনারেল নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রতিরক্ষা অবকাঠামো। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে রাজিও করাতে পেরেছেন নেতানিয়াহু। ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতি হলেও তেল আবিব মনে করছে তারা সফল হয়েছে। আত্মরক্ষা ও পারমাণবিক হুমকি ঠেকানোর অজুহাতে আক্রমণ চালালেও ইসরায়েলি হামলার বেশিরভাগ লক্ষ্যই ছিল ইরানের ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে হত্যার চেষ্টা। বিশ্লেষকরা মনে করছেন ইসলামী প্রজাতন্ত্র ও তেহরানের নেতৃত্ব বদলে দেয়া কিংবা ইরানের সরকারের পতন ঘটানোই ছিল ইসরায়েলের মূল টার্গেট। ইসরায়েল যখন ইরানের জন্য যুদ্ধের ফাঁদ পাচ্ছে, তখন চুপচাপ বসে নেই তেহরান। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে খামেনির বাহিনী আর থেমে থাকবে না। ইসরায়েলের আরও ভেতরে ঢুকে আগের চাইতে জোরালো আঘাত হানবে। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান এখনও কূটনৈতিক সমাধানের আশা করছে, কিন্তু তেহরান জানে সমঝোতা ব্যর্থ হলে ফের আগ্রাসী হয়ে উঠবে ইসরায়েল। তখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি হয়ে উঠবে আরও ঘোলাটে। ইরান নিয়ে নেতানিয়াহুর মনোভাব যেমনই হোক, আরেকটা যুদ্ধ চালাতে তার দরকার হবে ট্রাম্পের সরাসরি অনুমতি। সিরিয়ায় আগ্রাসন সহ ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি করছে। ফলে ইরানে আক্রমণের ক্ষেত্রে ট্রাম্পের সম্মতি মিলবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ। এমন অবস্থায় বিকল্প যুদ্ধ পদ্ধতি বা ছায়াযুদ্ধ কৌশল হিসেবে গোপন অভিযান ও নাশকতাকে বেছে নিয়েছে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধান বলছে ইরানের শহরগুলোতে আকস্মিক অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, শিল্প কারখানায় ধ্বংসযজ্ঞ সবকিছুই সম্ভবত ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ফলাফল। ইরানের ভেতরে বহুদিন থেকে সুসংগঠিত স্পাই নেটওয়ার্ক গড়ে তুলেছে ইসরায়েল। জুন মাসের সংঘাতে তাদের গোয়েন্দারা তাক লাগিয়ে দিয়েছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে। বিভিন্ন মাত্রার গুপ্ত অভিযানের মাধ্যমে তেল আবিব ইরানকে মনে করিয়ে দিচ্ছে তাদের ঘরের ভেতরেই রয়েছে ইসরায়েলের কড়া নজরদারি। দ্বিতীয়বার একইভাবে ইরানকে চমকে দিতে পারবে না তেল আবিব। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচিরেই কোনো কূটনৈতিক সমাধান না হলে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কেবল সময়ের ব্যাপার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। এদিকে ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও একজোট হয়ে এই সিদ্ধান্তে বিরোধিতা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি স্পোকসপারসন জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। বিস্তারিত ইফফাত জাহানের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনকে শীঘ্রই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। তবে সম্প্রতি ফ্রান্সের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী বৃহস্পতিবার 24 জুলাই রাতে এক্সে একটি পোস্টে রুবিও জানান, যুক্তরাষ্ট্র ফ্রান্সের এই উদ্যোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং দীর্ঘদিনের প্রতিশ্রুতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের মোট ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরও কিছু দেশ ভবিষ্যতে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। তবে এখনও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এদিকে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। তবে ফ্রান্সের সম্ভাব্য স্বীকৃতি এই প্রক্রিয়াকে আরও আন্তর্জাতিক গুরুত্ব এনে দিয়েছে। যেহেতু ফ্রান্স শুধু ইউরোপীয় ইউনিয়নেরই সদস্য নয়, বরং ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র এবং G7-এর এক প্রভাবশালী সদস্য দেশও। ফ্রান্সের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি সন্ত্রাসবাদের প্রতি এক ধরনের উৎসাহ। এছাড়া এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও একটি ইরানপন্থী শক্তির উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হলে তা শান্তিপূর্ণ সহাবস্থানের উদ্দেশ্যে নয়, বরং ইসরায়েলের ধ্বংস করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। এদিকে যদিও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে আসছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই ধারণার বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে পুনরায় ক্ষমতায় ফিরে এসে ট্রাম্প গাজা দখল ও সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অঞ্চলটিকে একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনাও তুলে ধরেছেন, যদিও তারই প্রস্তাব আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার মুখে পড়েছে। আরব দেশ, ফিলিস্তিনি নেতারা, মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ এর কঠোর সমালোচনা করেছে। আগামী ২৮ থেকে ৩০ জুলাই জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে একটি সম্মেলন আয়োজন করার কথা রয়েছে। সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি রোড ম্যাপ নিয়ে আলোচনা হবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি স্পোকসপারসন টমি পিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশগ্রহণ করবে না। ইফাত জাহান, বাংলাভিশন। ৪১ বছর কারাভোগ করা ফিলিস্তিনের স্বাধীনতাকামী লেবাননের জর্জ ইব্রাহিম আবদুল্লাহকে মুক্তি দিয়েছে ফ্রান্স। কড়া নিরাপত্তা প্রহরায় তাকে ফেরত পাঠানো হয়েছে লেবাননে। পেশায় শিক্ষক ইব্রাহিম আবদুল্লাহকে ১৯৮৭ সালে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ফ্রান্সের আদালত। একজন মার্কিনী আর এক ইসরায়েলি কূটনীতিককে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বামপন্থী আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন আবদুল্লাহ। যদিও দীর্ঘ কারাবন্দী থাকায় সময়ের সঙ্গে ধীরে ধীরে মানুষের আলোচনা থেকে হারিয়ে যান এই বিপ্লবী। এরপরও তার মুক্তির দাবিতে প্রতি বছর সুনির্দিষ্ট দিনে কর্মসূচি পালন করে গেছেন মার্কস লেনিনপন্থী রাজনৈতিক এবং সামাজিক কর্মীরা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য ১৯৭০ সালে গড়ে তুলেছিলেন মার্কসপন্থী ছোটখাটো সংগঠন LARF। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আনতে ফ্রান্সে ৫ দফা হামলা চালিয়েছেন তিনি। ১৯৯৯ সাল থেকে তার মুক্তির জন্য ফ্রান্স সরকারের কাছে ১০টি জোরালো আবেদন জমা পড়ে। ফ্রান্স ইতিবাচক মনোভাব দেখালেও ২০১৩ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের অনুরোধের চিঠিতে আটকে যায় আবদুল্লাহর মুক্তির প্রক্রিয়া। লেবাননের এক খ্রিস্টান পরিবারে জন্মেছিলেন ইব্রাহিম আবদুল্লাহ। ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে পৃথিবীর আবহাওয়া। নানা পদক্ষেপ নেওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। তবে কি পাপের শাস্তি হিসেবে এই পরিণতি ভোগ করছে মানুষ? গবেষকরা বলছেন, এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মানব জাতির টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে পৃথিবী। অনেকটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে জীবন ধারণের জন্য উপযোগী এই গ্রহটির আবহাওয়া। আর এর জন্য দায়ী মানুষই। শুধুমাত্র ২০২৪ সালে বিশ্বজুড়ে ঘূর্ণিঝড় দাবানল, বন্যা ও অতিরিক্ত গরমে প্রায় ৩২০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। জার্মানির একটি সংস্থা মিউনিক রে এর হিসাব অনুযায়ী এটি ছিল বিগত দশকের ৫ম ভয়াবহতম বছর। একই বছর গ্রিসের দাবানলের কারণে প্রায় ১০,০০০ হেক্টর বনভূমি পুড়ে যায়,
যার ফলে ওই এলাকার ভূপৃষ্ঠের তাপমাত্রা গড়ে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। 2023 থেকে 2025 সাল পর্যন্ত বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরের রং হারানো বা ব্লিচিংয়ের ঘটনা বৈশ্বিক পর্যায়ে পৌঁছেছে। ইন্টার গভর্নমেন্টাল ওশেনোগ্রাফিক কমিশনের মতে এই প্রবাল ধ্বংস সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর মারাত্মক আঘাত হানছে। বাংলাদেশের পরিস্থিতিও ভয়াবহতা নিচে চাপা পড়ে আছে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় 2023 সালে দেশের কিছু অঞ্চল 58 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখে, যা পৌঁছেছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একই সময় বৃষ্টিপাতের পরিমাণও ছিল স্বাভাবিকের চেয়ে 223 মিলিমিটার বেশি। ক্লাইমেট সেন্ট্রাল ও ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক যৌথ গবেষণায় দেখা গেছে 2024 সালে বাংলাদেশে মোট 94টি প্রচণ্ড গরম দিন ছিল, যার মধ্যে 44টি দিনের তাপমাত্রার জন্য দায়ী ছিল খোদ দেশের মানুষই। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় 2050 সালের মধ্যে 17% ভূমি এবং 30% কৃষি জমি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে স্থায়ীভাবে প্লাবিত হতে পারে। বিপদের মাত্রা বোঝা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তা থেকে রক্ষা পাওয়ার উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে তেমন কিছুই কার্যকর হচ্ছে না। দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে ক্লাইমেট অ্যাডাপ্টেশন অর্থায়ন অনেকাংশে পর্যাপ্ত নয় এবং যে অর্থ আসছে তার সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন আছে। অন্যদিকে লে মন্ডে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইউরোপে বন্যার পর কেবল তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা হয় না। বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় 1.4 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। নেচার পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় এই পরিসংখ্যান তুলে ধরা হয়। বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই ধারা বজায় থাকে এবং এই তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়, তাহলে মানব সভ্যতা ভয়াবহ সংকটের মুখোমুখি হবে। খাদ্য ঘাটতি, পানির দুষ্প্রাপ্যতা, গণবসতি ধ্বংস এবং কোটি কোটি মানুষ হবে উদ্বাস্তু। দ্য গার্ডিয়ানের মতে, এই বিপর্যয় ঠেকাতে রাষ্ট্রীয় নেতৃত্ব, কর্পোরেট জবাবদিহিতা এবং নাগরিক সচেতনতা 3টি স্তরে একসাথে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র গ্রিন ফান্ডিং নয়, বাস্তবায়নেও থাকতে হবে জবাবদিহিতা। বাংলাদেশের শহর পরিকল্পনায় পরিবেশ উপযোগিতা, উপকূলীয় বাঁধ উন্নয়ন, কৃষিতে জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং স্বাস্থ্যখাতে গরম ও রোগ প্রতিরোধ ব্যবস্থা এসব জরুরি হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা বলছেন, হাতে আর খুব বেশি সময় নেই। আইপিসিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করছে, যদি আরও 1 দশক এই গাফিলতি চলতে থাকে, তাহলে মানবজাতির ভবিষ্যৎ শুধু সংকটে নয়, অস্তিত্বের সংকটেও পড়বে। আমরা কি পারবো মহাবিশ্বে আমাদের একমাত্র বাসস্থলটি বাঁচাতে? এমন প্রশ্ন সচেতন মহলের। ইমরান মাহমুদ, বাংলাভিশন। সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ কে নেবে, এ নিয়েই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলছে তুমুল লড়াই। দীর্ঘ 12 বছর পর আবারও বিরোধপূর্ণ 800 কিলোমিটার সীমান্ত এবং মন্দির নিয়ে চলছে বিবাদ। দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত নিহত 16, প্রাণ বাঁচাতে সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছে 1,50,000 মানুষ। এ দফায় তৃতীয়বারের মতো বিবাদ বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতে শরণাপন্ন হয়েছে কম্বোডিয়া। এই সংঘাত সর্বাত্মক যুদ্ধে গড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। সীমান্তের বিরোধ অবশেষে সংঘাতে গড়ালো দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার। সীমান্তে চলছে দুই পক্ষের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি। এ সংঘর্ষ থামাতে কম্বোডিয়া আন্তর্জাতিক বিচার আদালতের শরণাপন্ন হলেও সংঘাত সর্বাত্মক যুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম ওয়েচাই আচাই। শুক্রবার সংঘাতের দ্বিতীয় দিনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলেছে ভারী কামান হামলা। সীমান্তের 12টি এলাকায় দুপক্ষের সামরিক বাহিনীর গোলাগুলি হয়েছে। এর মধ্যেই সুরিন, উবন রাতচাথানি, সিসাকেট এবং বুরিরাম সহ ক্ষতিগ্রস্ত এলাকার থেকে 1,50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ এনেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার অভিযোগ, 2011 সালের সীমান্ত সংঘর্ষে যে নৃশংস কৌশলের ব্যবহার করেছিল থাইল্যান্ড, সেই কৌশলেরই পুনরাবৃত্তি করছে দেশটি। এছাড়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ কম্বোডিয়ার। দুদেশের এই রেষারেষিতে আশ্রয়কেন্দ্রের স্থান হয়েছে সীমান্তের বাসিন্দাদের। সেখানে আতঙ্কে দিন কাটছে তাদের। প্রথম গুলির শব্দ শুনে আমরা হতবাক হয়ে গেছি। কেউই যুদ্ধ চায় না। অল্প বয়সীরা দ্রুতই সংঘাত কবলিত স্থান ছেড়ে যেতে পেরেছে। তবে আমার সাথে একজন বয়স্ক মানুষ থাকায় আমার অন্য বয়স্কদের নিয়েও দুশ্চিন্তা হচ্ছে। তাদের পক্ষে আশ্রয় কেন্দ্রে আসা খুবই কঠিন। আমরা তাদের জন্য সহানুভূতিশীল হয়েও কোনো সাহায্য করতে পারবো না। সীমান্ত বন্ধের ফলে দুদেশের বাণিজ্যে তীব্র ব্যাঘাত ঘটছে, যার ফলে প্রয়োজনীয় পণ্য, কাঁচামাল, যন্ত্রাংশ এবং অন্যান্য পণ্যের আমদানি বিলম্বিত হচ্ছে। এ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে থাকা থাই বাসিন্দারা জানিয়েছে তারা যুদ্ধ চায় না। এই সংঘাত আমরা আর চাই না। আমরা ঐক্য চাই। আমাদের বাচ্চারা ভয়ে কান্নাকাটি করছে। আমিও ছোটখাটো কাজ করি, কারণ আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। যুদ্ধ হলে সব কিছু থেমে যায়, যা সাধারণ নাগরিকদের জীবন আরো কঠিন করে তোলে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর, কিন্তু যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চলমান সংঘাতের অবসান ঘটাতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা চায় না দেশটি। কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই পরিস্থিতির সমাধান চায় তারা। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মিশরের কাছে $4.67 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় থাকছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার এবং লজিস্টিক সহায়তা। 1979 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা পেয়ে আসছে মিশর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার মিশরের কাছে $4.67 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র চুক্তিতে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার সিস্টেম এবং লজিস্টিক ও প্রকৌশল সহায়তা। বিষয়টি বৃহস্পতিবার 24 জুলাই এক বিবৃতিতে নিশ্চিত করেছে পেন্টাগন। মিশরের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে এই সমসামগ্রী প্যাকেজটি। প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসিএ জানিয়েছে, ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম প্যাকেজটিতে অন্তর্ভুক্ত থাকবে 4টি NMPQ-64 সেন্টিনেল রাডার, শত শত মিসাইল এবং 1 ডজনেরও বেশি দিক নির্দেশনা প্রদানকারী ইউনিট। NASAMS হল যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথভাবে তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর যুদ্ধ বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল মোকাবেলায় কার্যকর। এই প্রস্তাবিত অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা অর্জনের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে জানিয়েছে সংস্থাটি। ন্যাটো সদস্য না হলেও মিশর যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ মিত্র। ধারণা করা হচ্ছে, সামরিক সহায়তা দেশটির নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক অগ্রগতির পথ প্রশস্ত করতেও সহায়তা করবে। এই অস্ত্র বিক্রির প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করবে বহুজাতিক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ভিত্তিক RTX কর্পোরেশন। ডিএসসিএ জানিয়েছে, এই বিক্রয় অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো হয়েছে। যদি এটি অনুমোদিত হয়, তাহলে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সরবরাহ দেওয়ার উদ্দেশ্যে মিশরে সফর করবেন প্রায় 26 জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং 34 জন ঠিকাদার। 1979 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে ওয়াশিংটন থেকে প্রতিরক্ষা সহায়তা পাচ্ছে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মার্কিন মিত্র কায়রো। যদিও সাম্প্রতিক বছরগুলোতে মিশর ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হতে শুরু করেছে। এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল এই বছরের এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত দুই দেশের প্রথম যৌথ সামরিক মহড়া। এর অধীনে উভয় দেশের বিমান বাহিনী 2 সপ্তাহ ধরে একত্রে প্রশিক্ষণ করে। ইফাত জাহান, বাংলা ভিশন। বহু আলোচনার পর যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে ভারত। দেশটিতে সফরের সময় প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী।
তখনই এই চুক্তিটি সই হয়। বুধবার লন্ডনে পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার সই হয় চুক্তিটি। এই চুক্তি অনুযায়ী 2040 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও $34 বিলিয়ন পর্যন্ত বাড়াতে একসঙ্গে কাজ করবে দেশ দুটো। চুক্তিটির ফলে যুক্তরাজ্যের পণ্যের ওপর ভারতের শুল্ক 15% থেকে নামবে 3%। গাড়ি, খাদ্যদ্রব্য, বৈদ্যুতিক যানবাহন সহ শুল্ক কমবে ভারতের নানা পণ্যের ওপর। দুদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলিয়ে বিনিয়োগ আসবে প্রায় £6 বিলিয়ন। নতুন এই চুক্তির ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে বার্ষিক প্রবৃদ্ধি £4.8 বিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চুক্তিটি যুক্তরাজ্যের কৃষক, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং যুবকদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের। উভয় দেশের সংসদ অনুমোদনের পর কার্যকর হবে এই চুক্তিটি। কার্যকর হলে এটি হবে 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি। ভারতের রাজস্থানের ঝালোয়ারে একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়ে প্রাণহানি হয়েছে অন্তত 7 জন শিশুর, আহত 30 জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। স্কুলটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় 412 কিলোমিটার দক্ষিণে ঝালাওয়াড় জেলার মনোহর থানায় অবস্থিত। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে স্কুল ভবনটি ধসে যায়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভবনটিতে পাঠদান চলাকালীন হঠাৎই ছাদ এবং একটি দেয়াল ধসে পড়ে। ছাদের নিচে বহু শিক্ষার্থী চাপা পড়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী ক্লাসের ভেতরে তখন 60 জন শিশু ছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।